হরে কৃষ্ণ। সফলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 15ই ডিসেম্বর নাকি 16ই ডিসেম্বর? ভগবান শ্রীহরির প্রিয় তিথি হলো একাদশী তিথি। আর কিছুদিন পরে আসতে চলেছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বা সফলা একাদশী। নাম অনুযায়ী মানব জীবনকে সফল করতে সাহায্য করে এই একাদশী। কিন্তু এইবার আগত সফলা একাদশী বিশেষ হতে চলেছে, কারণ এইবার পক্ষবর্তিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। এজন্য কেউ 15 তারিখ ব্রত পালনের কথা বলছেন, তো কেউ বলছেন 16 তারিখ। তো আসুন জেনে নিই আসলে কোন স্থানে কবে ব্রত পালন করতে হবে, এই ব্রতের মাহাত্ম্য কি, এই ব্রতের পালনের মন্ত্র কি এবং পালনের সময় কখন। প্রিয় ভক্তগণ, ভারতের কিছু স্থানে 15ই ডিসেম্বর সোমবার ব্রত পালন করতে হবে, আবার কিছু স্থানে 16ই ডিসেম্বর মঙ্গলবার ব্রত পালন করতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পক্ষবর্তিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। এবার প্রশ্ন হলো, এই পক্ষবর্তিনী মহাদ্বাদশী কি? দেখুন, প্রতিটি মাসে দুটি পক্ষ থাকে, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। তো এটি হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। কৃষ্ণপক্ষের যে 15তম দিন সেটি হচ্ছে অমাবস্যা তিথি, আর শুক্লপক্ষের যে 15তম দিন সেটি হচ্ছে পূর্ণিমা তিথি। শাস্ত্রে বর্ণিত আছে, একাদশীর পর যে অমাবস্যা বা পূর্ণিমা তিথি আসে সেটি যদি সারা দিন রাত থেকেও পরদিন প্রতিপদেও কিছু সময় পর্যন্ত বর্ধিত হয়ে থাকে, তাহলে তার পূর্বের দ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্তিনী মহাদ্বাদশী। এক্ষেত্রে একাদশী তিথি ত্যাগ করে পক্ষবর্তিনী মহাদ্বাদশীতেই উপবাস ব্রত পালন করতে হবে। আর এক্ষেত্রে একাদশী তিথিতে নিঃসংকোচে অন্নগ্রহণ করতে পারেন, কারণ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু ব্রত দ্বাদশীর দিন পালন করতে হবে, সেই জন্য দ্বাদশীর দিনই সকল প্রকার অন্ন বর্জন করতে হবে এবং উপবাস ব্রত পালন করতে হবে। তো এবার কোন সকল স্থানে 15ই ডিসেম্বর এবং কোন সকল স্থানে 16ই ডিসেম্বর ব্রত পালন করবেন তা স্ক্রিনে দেওয়া হচ্ছে। যে সকল স্থানে 15 তারিখ ব্রত পালন করতে হবে: ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং পাকিস্তানে ব্রত পালন করতে হবে 15 তারিখ। যে সকল স্থানে 16 তারিখ ব্রত পালন করতে হবে: ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই মহারাষ্ট্র, চেন্নাই তামিলনাড়ু, ভুবনেশ্বর ওড়িশা, ঝাড়খণ্ড বিহার, ছত্তিশগড়, শিলং মেঘালয়, আগরতলা ত্রিপুরা, গৌহাটি অসম, মিজোরাম মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড হরিয়ানা, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ তেলেঙ্গানা, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, গোয়া, ব্যাঙ্গালোর কর্ণাটক, কেরালা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা মালদ্বীপেও ব্রত পালন করতে হবে 16 তারিখ। তো ভারতের বেশিরভাগ স্থানেই ব্রত পালন করতে হবে 16ই ডিসেম্বর। এছাড়াও বাংলাদেশেও ব্রত পালন করতে হবে 16ই ডিসেম্বর। তো প্রত্যেকে নিজের স্থান এবং সঠিক সময় ও তারিখ অনুযায়ী ব্রত পালন করবেন। তো চলুন এবার জেনে নিই এই সফলা একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা। সফলা একাদশীর মাহাত্ম্য কথা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম, বিধি, পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেরকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ। হে রাজন, এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত করা যায়। মহিষ্মদ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন।
স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো। সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে সে একটি নগরে প্রহরীদের কাছে ধরা পড়ে গেল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো। এই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করলো। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের কোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্য হবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সে পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশ থেকে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ প্রাপ্ত হলো। তার পাপ বুদ্ধি দূর হলো। সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। তো এই ছিল সফল একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এবার পারণের মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হচ্ছে। এই মন্ত্রটি বলে ব্রতের পর দিন নির্দিষ্ট সময়ে অন্ন বা মহাপ্রসাদ গ্রহণ করে ব্রতের পারণ সম্পন্ন করবেন। তো এবার বিভিন্ন স্থানে পারণের সময়সূচি প্রদান করা হচ্ছে।